What is BMI? Body mass index. কি করে করে? Weight in kg by height in meter square. Meter square, okay. Normal BMI 225, yeah, okay. So lean and thin. আর কি আছে? Yes, prominent bones. তার মানে কি bones এত prominent বা এত ইয়ে হলো কি করে? Because there is muscle কোথায়? তাই না? Muscle wasting আছে, হ্যাঁ? See, there's muscle wasting. Skin, loose skin. দেখো না এখানে স্কিন দেখো না একদম টাইট, হ্যাঁ, নিজের স্কিন কিরকম টাইট, এই দেখুন লুজ স্কিন, মাসল ওয়েস্টিং, ফ্যাট আছে, এই দেখুন এখন গোল হয়ে আছে কি সুন্দর, ফ্যাট নেই, হ্যাঁ, ঠিক আছে, লস অফ ফ্যাট, তাই না? সো এদিকে দেখো এর মুখটা দেখো, মানে চিকটা দেখো, আর এর চিকটা দেখো, যাকে বলে গর্তে ঢুকে গেছে, কোটরে ঢুকে গেছে, তাই না? ম্যালার প্রমিনেন্স। সো দিস অল ইন্ডিকেটস, হয়তো যদি পা দেখা যেত তাহলে পায়ে ফিট দেখা গেলে কি পাওয়া যেত? হ্যাঁ, এখানে কি পাওয়া যেতে পারে? পেডাল ইডিমা পাওয়া যেতে পারে, হ্যাঁ, যারা ম্যালারিস্ট, যদি প্রোটিন কম থাকে, সো দেয়ার মে বি পেডাল ইডিমা, হ্যাঁ। সো দিস আর দ্য সাইন্স, ওকে। সো surgery, you have to identify any patients who is going for surgery who needs nutritional support, তাই না? that you have to identify. তাহলে ওয়েল নারিশ পেশেন্ট, হ্যাঁ, এই পেশেন্টের যদি সার্জারি হয়, he can withstand a fasting for a good number of days, say 5 to 7 days. This patient can tolerate fasting because he can use his reserve to body fat and protein, everything, I mean, for that thing. But this patient, if you take him to surgery, and subject to 5 to 7 days of fasting, what will happen? He won't tolerate. So you have to optimize the patient, okay? Support pre-operatively, post-operatively. Otherwise, he will lead to কি হবে? If the nutrition is poor, what will happen to wound? There will be poor wound healing. They will be prone to infections. They will die of sepsis. Okay. So it's a vicious cycle. Huh? So well-nourished patients, when they undergo surgery, they can survive without nutritional support for a few days. Say 5 to 7 days they can survive. But if you have prolonged disease process, or if any patient develops some post-op complications, so nutritional status will be down. Huh? Okay. And ultimately the outcome will be bad. Okay. So what is the role of nutrition then? It's a vital role for wound healing and also the collagen maturation, তাই না? সার্জারি হলে তো একটা স্কার হবে, এবার সেখান থেকে তো আবার তুমি দেখো না, এভরিথিং ইজ রিলেটেড, দ্য মেটাবলিক রেসপন্স, wound healing, everything related. You need some collagen which will mature. If you have poor nutritional support, এই প্রসেসটাই ঠিক মতো করে হবে না, ওকে, and the wound will be prone to infections. ওকে, যদি সিভিয়ার ম্যালনিউট্রিশন হয় তাহলে পেশেন্টটার কি হবে? আর সেদিন কি ওপিডিতে কেউ ছিল আমার সাথে? আমি একটা পেশেন্ট দেখছিলাম যে আই জাস্ট অ্যাসেস দ্য নিউট্রিশন, আই আস্ক ফর এ হ্যান্ড গ্রিপ স্ট্রেংথ। হ্যাঁ, যখন আমরা অ্যাসেস করি খুব কমনলি আমি দেখি হাত ধরতে বলে জোরে এরকম ইয়ে করতে বলি, ঠিক আছে? দ্যাট গিভস হ্যান্ড গ্রিপ স্ট্রেংথ, দ্যাট মিন কি মাসেলে কতটা পাওয়ার আছে। দিস আর অল ইনডিরেক্ট অর সারোগেট মার্কার্স, যে আমার নিউট্রিশনাল অ্যাডিকুয়েসি কত, আমার পাওয়ার কত, আমার স্ট্রেংথ কত আর কি। একটা হতে পারে তুমি পেশেন্টকে হাঁটতে বললে, ভেরি উইক পেশেন্ট দে ওন্ট বি এবল টু ওয়াক, ঠিক আছে না? কোভিডের সময় একটা খুব কমন উঠেছিল যে 6 মিনিটস ওয়াক, রিমেম্বার? যে পেশেন্ট খুব ভালো করে হেঁটে যাচ্ছে, তত্তর করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, তার মানে কি তার মাসেল পাওয়ার ইজ গুড, সেরকম হ্যান্ড গ্রিপ স্ট্রেংথ ইজ গুড। তো আমরা স্পাইরো করতে বলি, দেখেছো? স্পাইরোমিটার 3টে বল থাকে, আমরা বলি টেনে রাখা হতো, হ্যাঁ, 3টে বল উপরে উঠে যাবে আর কি। তার মানে কি রেসপিরেটরি মাসেল তার ঠিকঠাক আছে, ডায়াফ্রাম ঠিকঠাক আছে, ইউ নিড স্ট্রেংথ, ওকে। সো ম্যালনিউট্রিশন হলে কি হবে? ইয়োর মাসেল স্ট্রেংথ উইল decrease, so obviously your hand grip strength will be low. Similarly your diaphragmatic movements will be low. আমাদের normal tidal volume কত? 500, because diaphragm with inspiration diaphragm goes in and then out, ঠিক আছে না? So that
determines your tidal volume কতটা যাচ্ছে। যদি মানে ম্যালনিউট্রিশন থাকে তাহলে কি হবে, ডায়াফ্রামের মুভমেন্টটাই তো ঠিক মতো করে হবে না, তাই না? সো টাইডাল ভলিউম উইল বি ইনঅ্যাডিকুয়েট, হ্যাঁ। প্লাস পেশেন্টের কাফ রিফ্লেক্স, আমরা যে করে কেসে যে এফেক্টিভ কাফ এটা করি সেটা থাকবে না। সো কাফ রিফ্লেক্স উইল বি inefficient, insufficient. So it will promote atelectasis, chest infections. So ultimately these will all lead to sepsis. The immune response will be down regulated. So all will lead to sepsis. Sepsis means there is a possibility this patient may go into septic shock, go into irreversible failure, the patient may die. Some patient will die of sepsis, some patient even if they don't die, they will be prolonged hospitalized. So it will increase the cost of treatment, it will increase the morbidity. Okay, so that's why nutrition is very vital. All aspect is vital, so nutrition is one of them. এবার বলো মেটাবলিক রেসপন্স টু ফাস্টিং। আমরা যদি খাওয়া দাওয়া না করি তাহলে কি হয়? খাওয়া দাওয়া না করি তাহলে কি হয়? আমাদের তো গ্লুকোজ তো লাগবেই। পার্টিকুলারলি কিছু সেল আছে যেগুলো অবলিগেটরি দে উইল ইউজ গ্লুকোজ। হু আর দে? ব্রেন সেলস, আরবিসিস, দে আর অবলিগেটরি গ্লুকোজ। সো কন্টিনিউয়াস একটা গ্লুকোজ সাপ্লাই আমাকে দিতে হবে। ইভেন ইফ আই ডোন্ট ইট, উই হ্যাভ টু সাপ্লাই গ্লুকোজ। ঠিক আছে? এবার ধরো যে শর্ট টার্ম ফাস্টিং, সে ওয়ান ডে ফাস্টিং, হ্যাঁ, তাহলে কি হবে? হয় না, লোকে অনেকে উপোস করে, বা ধরো তোমরা ধরো বিজি হয়ে গেলে খাবারই টাইম পেলে না, হ্যাঁ, অনেক সময় হয়তো ক্লিনিক্যাল ওয়ার্কের জন্য বা কোনো কাজের জন্য একদিন খেতেই পারছে, সাপ্লাই কি করে আসবে? গ্লুকোজ থেকে আসবে? গ্লাইকোজেন সোর্স থেকে। সো দ্যাটস কল্ড গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন সোর্স থেকে কিভাবে, কোথায় থাকে এই গ্লাইকোজেন সোর্সটা? কোথায় থাকে? লিভারে, মোস্টলি লিভার, also skeletal muscle. Okay, so glycogen will be converted to glucose via lactate. It's called Cori cycle. Yeah. So glycogenolysis. Okay. So এবার কি হবে? এবার এই শর্ট টার্ম ফাস্টিং মানে আপ টু 24 আওয়ার্স, 24 আওয়ার্স ক্রস করে গেলে, 24 আওয়ার্স টু 48 আওয়ার্স যদি ক্রস করে যায় তাহলে কি হবে? এই গ্লাইকোজেন স্টোরটা কি হবে? ডিপ্লিটেড, হ্যাঁ, গ্লাইকোজেন স্টোর বি ডিপ্লিটেড। তাহলে গ্লাইকোজেনোলাইসিস থেকে তখন আর গ্লুকোজ তৈরি হতে পারবে না, বিকজ গ্লাইকোজেন স্টোরটাই তো ওই 24 ঘন্টা খতম হয়ে গেছে। তাহলে এবার গ্লুকোজ তারা কি করে তৈরি হবে? বাট গ্লুকোজ তো আমাকে দিতেই হবে। কি সোর্স? সেটা অ্যামিনো অ্যাসিড থেকে আসবে, প্রোটিন থেকে আসবে, ঠিক আছে? তখন এই প্রসেসটাকে কি বলে? ডি নোভো সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট প্রিকারসার্স, দ্যাটস কল্ড গ্লুকোনিওজেনেসিস। এবার অ্যামিনো অ্যাসিড কোথা থেকে আসবে? স্কেলেটাল মাসলে যে প্রোটিন থাকে সেখানে তার ক্যাটাবলিজম থেকে আসবে, হ্যাঁ। সো তার মানে গ্লাইকোজেন স্টোর ডিপ্লিট হয়ে গেল, এবার বডি উইল অ্যাটাক দ্য স্কেলেটাল মাসল, দে উইল ব্রেক ডাউন, দে উইল গিভ অ্যামিনো অ্যাসিডস, যেখান থেকে বডি উইল মেক গ্লুকোজ। সো দিস ইজ গ্লুকোনিওজেনেসিস। এতে প্রায় অলমোস্ট, আমি যদি কোনো গ্লুকোজ সোর্স না থাকে, দিনে প্রায় 75 গ্রাম পার ডে করে, তাহলে আমার স্কেলেটাল মাসল থেকে আমাকে মানে they will be using, okay, almost 70 গ্রাম পার ডে। তার মানে কি? এবার ধরো তুমি যদি কয়েকদিন না খাও, you get wasted, না, you become thin. So that's the reason, because body is breaking the skeletal muscle. Okay, এটা হচ্ছে মোটামুটি 1 to 2 days, মানে 24 to say 40 to 48 hours. এবার prolonged fasting more than 48 hours, what will happen then? হ্যাঁ, তখন সোর্স অফ গ্লুকোজ উইল বি বাই ব্রেকডাউন অফ ফ্যাট স্টোরস। তাহলে দের ইজ এ টাইম ফ্রেম। ফার্স্ট 24 আওয়ার্স গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন উইল প্রোভাইড গ্লুকোজ। ওয়ান্স গ্লাইকোজেন স্টোর ইজ ডিপ্লিটেড, 24 আওয়ার্স গন, 24 আওয়ার্স to 40 to 48 hours gluconeogenesis, amino acids. After 48 hours, predominantly by breakdown of fat stores, okay, lipolysis. তাহলে যে পেশেন্টটা তখন এই ডান দিকে এই দিকে ছিল, যে একদম লিন অ্যান্ড থিন, যার মাসলও নেই, ফ্যাটও নেই, সো সে তাহলে কি হবে? তাহলে হি উইল বি নিউট্রিশনালি চ্যালেঞ্জড আনটিল আনলেস ইউ সাপোর্ট, ঠিক আছে না? আদারওয়াইজ হি ওন্ট বি এবল টু, কোপ আপ উইথ দ্য stress of the surgery or the metabolic insult of surgery.
So now source of glucose by breakdown of fat is called lipolysis. It will provide glycerol. Glycerol will get converted to fatty acids and glucose. So there is some glucose supply. But fatty acid is very interesting. Fatty acid ta ki hobe? Fatty acid will get converted to ketones. Okay. Now predominantly the cells or the majority of tissue will use ketone as a substrate to survive. Okay, because lipolysis থেকে কি হবে fatty acid and glucose তো ঠিক আছে for obligatory যারা brain cells RBC they will be using, but other tissue they will use this fatty acid টাকে ketone convert করে they will be using ketone. তাহলে এটা কি হবে, এতে কি হবে, এতে the need for muscle breakdown will get decreased. বডি তো চেষ্টা করবে মাসলকে রাখতে, মাসল তো সে প্রোটিন হচ্ছে মানে মাসল তো সব আমাদের হোয়াট এভার ইউ ডু সাম মাসল ওয়ার্কস নো, হ্যাঁ আমি যে হাঁটছি সাম মাসল ইজ ওয়ার্কিং, আমি হাত তুলছি সাম মাসলস আর ওয়ার্কিং, আমি রেসপিরেশন নিচ্ছি যদিও আমরা তো নর্মালি আমরা কি এরকম ভাবি এই নিঃশ্বাস নিলাম এই নিঃশ্বাস ছাড়লাম ভাবি না, অটোমেটিক্যালি ইটস এ নর্মাল ফিজিওলজিক্যাল থিংস বাট দ্য ডায়াফ্রাম ইজ ওয়ার্কিং, সো মাসলস ইজ ওয়ার্কিং, হ্যাঁ সো যদি সব মাসল ব্রেকডাউন হয়ে যায় তো অল মুভমেন্টস উইল বি হ্যাম্পার্ড, isn't it? So body will try to after 48 hours fat storeটাকে চেষ্টা করবে ইউজ করতে rather than the muscle, বাট এটা করতে গিয়ে কি হবে গ্লুকোজ তো দেবে বাট ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হবে কিটোন, সো মেজরিটি অফ দ্য টিস্যুস উইল ইউজ কিটোন অ্যাজ এ সাবস্ট্রেট, ওকে, সো দ্যাট মাসলটা স্পেয়ার্ড হয়। এগুলো সব ফিজিওলজিক্যাল থিংস। তাহলে এটাকে কি বলে তখন, তাহলে এটা কিটোসিস হবে একটা, দিস ইজ কল্ড স্টারভেশন কিটোসিস। তুমি যদি এবিজি করো তাহলে বেশ কয়েকদিন পরে দেখতে পাবে যে পেশেন্টের পিএইচ দেখবে কম, মানে কম আসছে, ঠিক আছে, পিএইচ কম আসছে, কেন না কিটোন আছে ইয়েতে, ঠিক আছে, কিটোঅ্যাসিডোসিস হবে, হ্যাঁ ওকে, সো দ্যাটস ওয়াট স্টারভেশন কিটোঅ্যাসিডোসিস। খুব কমনলি আমার কদিন আগে একটা পেশেন্টের অবস্ট্রাক্টেড হার্নিয়া ছিল, আম্বিলিক্যাল হার্নিয়া, সো 5-6 দিন ধরে পেশেন্ট বাড়িতেই ছিল, আটকে যাচ্ছিল, বমি হচ্ছিল, খাচ্ছিল না, করে হসপিটালে এসছে। আমরা করতে গিয়ে দেখি এবিজি করে ইজ ভেরি মানে ভেরি অ্যাসিডোটিক, বাকি সব ঠিক আছে, সুগার ঠিক আছে, ইটস নট ডায়াবেটিক, হি ওয়াজ ডায়াবেটিক বাট দ্য ডায়াবেটিক কিটোঅ্যাসিস হতে গেলে সুগার লেভেলস অনেক হাই হতে হয়, ওটা সুগার 176 180 সামথিং লাইক দ্যাট। দেন হি থট হি ইজ নট ইটিং ফর 5 days, okay, because of this obstruction, vomiting and all these. 3 days she was at home, 2 days there, okay, so likely because of these body changes more than 48 hours, predominantly lipolysis, so fatty acids and glucose, so fatty acids gets converted to ketones, that's the reason of ketoacidosis, okay, okay. Now when you go into starvation, our resting energy expenditure they go up or down. When you are at starvation, body will reduce its expenditure, তাই না, যেরকম আমার পয়সা কম থাকলে আমরা খাওয়া দাওয়া সেইভাবে বাইরে খাওয়া দাওয়া একটু কমিয়ে দেবো, তাই না, তো সিম্পল, বাট এই রিডাকশন ইনসাফিসিয়েন্ট টু ওভিয়েট দ্য নিড ফর মেটাবলিক সাবস্ট্রেট, মানে এরকম না যে যতই হোক না কেন আরেক কিছু তো দিতে হবে, তাই না, আমার পয়সা না থাকতে পারে, আমি বাইরে খাবার না খেয়ে ডাল চাউল খেতে পারি, কিন্তু ডাল চাউল খেতেও তো আমার একটু পয়সা লাগবে, এমন তো না যে কিছুই খাবো না। সো এই জন্য মিনিমাম দেখো গ্লুকোজ রিকোয়ারমেন্ট রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার কম হলেও অ্যাটলিস্ট 200 গ্রাম পার ডে আমার লাগবেই, তো সেটুকু তো আমাকে সাপ্লাই করতেই হবে, ঠিক আছে, বডি উইল ডিক্রিজ, যেটা নর্মালি হয়তো 300-400 লাগতে পারে সেটা বডি কমিয়ে দেবে, বাট সেটা কমিয়ে দিলেও অ্যাটলিস্ট আমার 200 গ্রাম পার ডে আমার গ্লুকোজ লাগবেই, আন্ডারস্ট্যান্ড, টু সাপ্লাই টু দোজ সেলস, হ্যাঁ ওকে, সো তো সেটা আমাকে প্রোভাইড করতেই হবে, সো তো আমি যদি প্রোভাইড না করি বডি উইল ডু ইন দ্যাট ওয়ে, বাট এইভাবে বডি কয়েকদিন চালাতে পারবে না, তো সার্ভেশন তো লোক অনন্তকাল করতে পারে কি, করতে পারে না, আদারওয়াইজ পিপল উইল ডাই, হ্যাঁ ওকে, সো ফর ফিউ ডেজ বডি উইল ম্যানেজ লাইক দিস। তাহলে সামারি করলে কি হবে, মেটাবলিক রেসপন্স টু ফাস্টিং, সামারি করলে কি হবে, প্লাজমা ইনসুলিন কি হবে, লো হবে না, তাই না, সুগার বাড়লে তবে তো ইনসুলিন ইয়ে করবে, সুগারই তো মানে এনার্জি এক্সপেন্ডিচার কমে গেছে, সুগার তো মিনিমাম, সো ইনসুলিন কম, গ্লুকাগন জাস্ট দ্য রিভার্স,
গ্লুকাগন এগুলো আমরা এমসিকিউ বা ধরো যখন আমরা ক্লিনিক্যাল উইকনেস বা ক্লিনিক্যাল প্রবলেম হিসেবে দিই আমরা এইগুলো করি না যে মেটাবলিক রেসপন্স প্লাজমা ইনসুলিন উইল বি লো, glucagon will be high, hepatic glycogenolysis, but after 24 hours gone, then starts protein catabolism, hepatic gluconeogenesis, lipolysis and mobilization of fat stores, and then ketone body. So it's called adaptive ketogenesis. Body will use the ketone as the substrate for the majority of the cells. Some will obligatory glucose utilizer like brain cells and RBC, but otherwise adaptive ketogenesis. Okay, this is important. Adaptive ketogenesis and reduction in the resting energy expenditure. Our normal energy requirement koto, say 30 kilocalorie per kg per day. That will come down to half, 15 kilocalorie per kg per day. Simple to remember. 30, it will get half. Okay, but still এই 15 দিতে গেলে মোটামুটি আমার 200 গ্রাম পার ডে গ্লুকোজ লাগবে, সেটা আমাকে জোগাড় করতেই হবে, ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, নাও এবার মেটাবলিক রেসপন্স টু ট্রমা। এর আগেরটা ছিল কি মেটাবলিক রেসপন্স টু ফাস্টিং, এটা নর্মাল ফাস্টিং হলে কি যেগুলো হবে আর কি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট অ্যাডাপটিভ কিটোজেনেসিস। এবার দেখো মেটাবলিক রেসপন্স টু ট্রমা, তখন কি হবে? মেটাবলিক রেসপন্সে কি হয়? ইনক্রিজ কাউন্টার রেগুলেটরি হরমোনস, তাই না? তাতে কি কি বাড়বে? অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন, যেগুলো স্ট্রেস হরমোন সেগুলো তো বাড়বে, কর্টিজল, গ্লুকাগন, গ্রোথ হরমোন এগুলো বাড়বে। হ্যাঁ, এনার্জি রিকোয়ারমেন্ট যেটা আমার 30 কিলো ক্যালোরি পার দিয়ে ছিল স্ট্রেস পিরিয়ডে বা ট্রমা পিরিয়ডে, কনজাম্পশন উইল বি মোর। হ্যাঁ, সো ইট উইল বি 40 কিলো ক্যালোরি। ওকে, nitrogen requirements will get increased, but there will be insulin resistance, very important. Metabolic response to trauma and sepsis ki hobe? Trauma can be anything. It can be a road traffic accident, it can be a surgical trauma. There will be insulin resistance. We call it peripheral insulin resistance, very important. Just get it imprinted in your brain. There will be peripheral insulin resistance. Okay, preferential oxidation of lipids, lipolysis hoite hobe na, so preferential oxidation to lipids, increased gluconeogenesis and protein catabolism, এগুলো তো চলতেই থাকবে, এতক্ষণ যেগুলো বলছিলাম এগুলো তো চলতেই থাকবে। and loss of adaptive ketogenesis, very important. আগেরটা দেখো, এমনি নর্মাল ফাস্টিং এ there is adaptive ketogenesis, ফ্যাট স্টোর ভাঙছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড গেট কনভার্টেড টু কিটোনস, যেগুলো বাকি সবাই ইউজ করছে, বাকি মেজরিটি অফ টিস্যু ইউজ করছে। বাট দ্য মোমেন্ট there is some trauma and sepsis, there will be loss of this adaptive ketogenesis, মানে কিটোন তৈরি হবে বাট সেলস গুলো ইউজ করতে পারবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেলস ক্যানট ইউজ দ্যাট। ওকে, and there will be fluid retention, albumin will come, hypoalbuminemia। ঠিক আছে, কেন হবে? তোমাদের এটা পড়েছে, what is TER? TER of albumin or protein, trans capillary escape rate। একটা সেপসিসে কেন অ্যালবুমিন কমে যায়? পারমিবিলিটি বেড়ে যায়। সো দ্য ট্রান্স ক্যাপিলারি, যেগুলো নর্মালি কি হয় যে মিউকাসের যে পোর্স গুলো থাকে সেগুলো তো নর্মালি কি হয়, বড় প্রোটিনকে তো বড় মলিকুলসকে যেতে দেয় না, বাট দ্য মোমেন্ট ওগুলো জায়গাগুলো লুজ হয়ে যাবে, there will be more transcapillary escape of large molecules like albumin. So ultimately there will be fluid retention and serum তো দেখো hypoalbuminemia। ঠিক আছে, and very important, loss of adaptive ketogenesis। হ্যাঁ, these are the concepts, এই concepts গুলো very clear করো। ঠিক আছে, তাহলে you will be able to answer the MCQs, you will be able to write the questions। loss of adaptive ketogenesis in sepsis, তাহলে বেসিক্যালি কি হবে? তাহলে আমি যদি ব্লাড গ্লুকোজ দেখি কি হবে না, ট্রমা সেপসিসে ওটা তো ফাস্টিং এর দিয়ে করলে, ট্রমা সেপসিসে কি হবে? ইনসুলিন রেজিস্ট্যান্স তো, আর সমস্ত কাউন্টার রেগুলেটরি হরমোন, স্ট্রেস হরমোন বেড়ে যাবে। দে উইল অল ট্রাই টু ইনক্রিজ ইয়োর ব্লাড গ্লুকোজ লেভেল, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, তাহলে কি আলটিমেটলি মেটাবলিক রেসপন্সের ট্রমা অ্যান্ড সেপসিসে সুগার লেভেলের কি হবে? দে আর হাইপারগ্লাইসেমিক। ওকে, ট্রমা অ্যান্ড সেপসিসে two things, in a normal fasting thing and in trauma and sepsis. In trauma and sepsis the metabolic response hole sugar level ki hobe? There will be hyperglycemic response. Okay, keno?
Because there will be increased gluconeogenesis, reduced peripheral glycolysis, and reduced transport of glucose into muscle cells. Normally क्या glucose टा muscle cells चले जाए, এটা কি glucose transporter protein GLUT4. Okay, so reduced transport because reduced activation of the GLUT4 glucose transporter protein. So blood কি হবে, there will be hyperglycemic response in trauma and sepsis. Clear? কোনো confusion আছে এতে? হ্যাঁ? Okay. Very important. Perioperative insulin resistance. তার মানে কি, আবার ইনসুলিন দিলে there will be lack of response because of the peripheral insulin resistance. The catabolic process which is induced by fasting, it is not resolved with provision of glucose. এমনি normal fasting এ তো তুমি খেতে দাও, মানে গ্লুকোজ দাও, everything will be get normalized. But in trauma and sepsis, because of this insulin resistance, শুধু গ্লুকোজ দিলেই everything won't be get reversed. ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যদি কোনো মেজার করতে হয়, কারেক্টিভ মেজার করতে হয়, তাহলে আমাকে পুরো ব্যাপারটা ভাবতে হবে যে কি কি চেঞ্জেস হয়, মেটাবলিক চেঞ্জেস হয়, সেগুলো যাতে না হয় সেটা আমাকে ভাবতে হবে। শুধু গ্লুকোজ দিলেই হবে না, তারা তো ট্রমা সেপসিসে শুধু মানে গ্লুকোজ একটু কমিয়ে দিলেই শুধু সব হয়ে যেত, তাতে তো হয় না, তাই না? সো হোল সিনারিওটা তোমাকে ভাবতে হবে। there will be inappropriate handling of peripheral glucose, okay, and there will be breakdown of lean muscle. যতক্ষণ এই ট্রিগার্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স পারসিস্ট করবে ততক্ষণ আমার এই প্রোটিন ব্রেকডাউন, inadequate handling of peripheral glucose এগুলো চলতে থাকবে। হ্যাঁ, GLUT4 ট্রান্সপোর্টার প্রোটিন কাজ করবে না, রিডিউসড অ্যাক্টিভেশন, সো ব্লাডের সুগার বেশি বেড়ে থাকবে। হ্যাঁ, এই গন্ডগোলটা আমাদের পারসিস্ট করতে থাকবে। যদি আমাদের কোনো প্রি এক্সিস্টিং কোমোডিটি থাকে লাইক মেটাবলিক সিনড্রোম, হ্যাঁ, ওবেসিটি, ডায়াবেটিস অর ক্যান্সার, they will contribute to this insulin resistance. Okay, and এগুলো থাকলে কি হবে, they will be associated with increased risk of major complications, particularly post-op infections. So they are all prone to sepsis and the consequences of sepsis. Some will die, some will have prolonged morbidity, some will recover. Okay, but you never know in which category a particular patient will fall. Okay, so very important, in trauma and sepsis there is insulin resistance. Actually, this is a key word, insulin resistance. So ultimate effect will be hyperglycemic. Now how we can reduce that? তাহলে তোমাকে ভাবতে হবে যে কি জন্য আমার এগুলো হয়েছিল আর কি, তাহলে আমাকে সেইগুলো করতে হবে, স্পেসিফিক ইন্টারভেনশন তাহলে সেইগুলোই করতে হবে যাতে এই পুরো এফেক্টটা রিভার্স হয়। কীভাবে হয়, আমরা প্রিফারেবলি হাই কার্বোহাইড্রেট ড্রিঙ্কস দেই, হ্যাঁ, টু ইনক্রিজ দ্য ইনসুলিন সেন্সিটিভিটি, যাতে ইনসুলিনটা কাজ করে। ঠিক আছে, উই অ্যাডাপ্ট মোর মিনিমাল ইনভেসিভ সার্জারি হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট। ধরো গলব্লাডার আমরা যখন ছোটোবেলায়, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন তো সব কেটে কেটে হতো, হ্যাঁ, বাট এখন তো মোস্টলি ল্যাপেই হয়ে যায়, রেয়ারলি কখনো কাটতে হয়। সো অ্যাডপশন অফ মিনিমাল ইনভেসিভ সার্জারি, দে ইনসাইট lesser or they trigger lesser inflammatory response or metabolic response than a big cut. If you do with a big cut, it will incite or it will trigger more inflammatory response. So all these effects will be higher. Okay, so whenever possible go for minimal invasive surgery. And early mobilization to minimize the impact and duration of insulin resistance. Patient শুয়ে থাকলে হবে না, যত mobilized হবে, যত তাড়াতাড়ি আপ অ্যান্ড অ্যাবাউট হবে, যত তাড়াতাড়ি ওয়ার্ক করবে, এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে শুরু করে সব কিছু তত তাড়াতাড়ি কমবে। হ্যাঁ, দেখবে ডায়াবেটিক পেশেন্টদের সবসময় বলা হয় গো ফর এক্সারসাইজ, গো ফর এক্সারসাইজ। দ্য মোর ইউ এক্সারসাইজ, দ্য মোর ইউ বিকাম, কি বলবো, এই GLUT4 যেগুলো আর কি ট্রান্সপোর্টার প্রোটিন যেগুলো, দে ওয়ার্ক বেটার। তুমি যত সিডেন্টারি লাইফস্টাইল আর যত মানে এক্সারসাইজ না করবে, রেজিস্ট্যান্স তত বেশি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স তত বেশি হয়। ঠিক আছে, সো এগুলো কি হয়, এটা হচ্ছে মানে ফাউন্ডেশন অফ ইরাস, এনহান্স রিকভারি আফটার সার্জারি। ঠিক আছে, এনহান্স রিকভারি আফটার সার্জারি। হ্যাঁ, ওকে, তাহলে নিউট্রিশন স্ট্যাটাস দে আর দ্য ডিটারমিনেন্ট অফ আউটকাম। তাহলে অ্যাজ এ সার্জন তোমার রোল কি, বা সার্জিক্যাল টিমের রোল কি? ইউ শুড হ্যাভ বেসিক স্কিলস ইন নিউট্রিশন স্ক্রিনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট prior to a surgical patients, যে এই পেশেন্টটা নিউট্রিশনালি চ্যালেঞ্জ হতে পারে, দিস পেশেন্ট উইল গিভ মি আ ট্রাবল ইন দ্য পোস্ট অপ পিরিয়ড। সো দ্যাটস ইউর জব। You should have this basic skill in nutrition screening and assessment so that you determine those who are at higher risk, so that you can send those patients for a
dietitian and the clinical nutritionist, that you optimize the thing. Okay, কোন খাবার খাবে, because patients are a complex কেউ এটা খেতে পারে, কেউ এটা খেতে পারে না, কারো ডায়াবেটিস আছে, কারো রেনাল প্রবলেম আছে, সো তোমাকে সেই অনুযায়ী মডিফাই করতে হবে। ওয়ান সিঙ্গল ফিট ফর অল ডায়েট তো সেরকম হয় না, তাই না? সো ইউ হ্যাভ টু কাস্টমাইজ ইউর ডায়েট প্ল্যান অ্যাজ পার দ্য পেশেন্ট। পেশেন্টটা ডায়াবেটিক কিনা, পেশেন্টটার কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, পেশেন্টটার রিনাল ডিজিজ আছে কিনা, পেশেন্টের হেপাটিক ডিসফাংশন আছে কিনা, সো দ্যাট ওয়ে ইউ উইল মডিফাই ইউর diet plan or the nutrition plan or the nutritional supplemental plan. Okay, so that's the role of the clinical nutritionist or the dietitian. You cannot do everything, but your job is you have to identify who is at risk, who needs help. You cannot miss that. Okay, and you have to send to that appropriate department so that they will plus patient to BMI different na, ekjon ek rokom BMI, so weight height tar upor depend kore ebong comorbidity ki ache depend kore your clinical nutritionist will determine how much calorie she needs, he or she needs, what type of food they have to give or supplement they have to give. Okay, and you have to see the how it is affecting the health of your patient. Okay, tale nutritional assessment is not necessary for every patient. Like first picture, that side picture, it's a healthy patients, very healthy. Okay, suppose this patient is undergoing lab colic, do we need a nutrition support for? Very unlikely. 1 day, 2 days procedures, well reserved, you don't need nutritional assessment. But this side picture, yes, definitely you need that type of patients. If undergo surgery, you need nutritional assessment and proper dietitian involvement. Okay, so mostly cancer patients like esophageal cancer, stomach cancer, or high stress disease like major burn, major surgery, sepsis, pancreatitis, any post-op complications, you have to involve your clinical nutritionist or dietitian very soon in your clinical team. Okay, so how do we assess nutrition? A, B, C, D. We do some anthropometric measurements, we do some labs, definitely clinical evaluation, and the dietary assessments. A, B, C, D. Okay, there is no single test or no single je ekta test korlam bole dilam nutritionally not good or nutritionally good. There is no single test. It's always a combination. You take the clinical history, you examine, you see some labs, so it's a combination. There is no single test. So assessment should be valid, simple, easy to interpret, sensitive, so that anyone can use. Okay, there are some nutritional scores also, different nutritional scores. One is SOFA, SOFA, okay, nutritional scores to assess. So patient's medical history, clinical examinations, dietary practice, what medications he is on, how is the food, these all are important in your assessment. So patients identify either at risk or frankly malnourished, they should be forwarded to a clinical nutritionist. Okay, and post-op you have to continue the management so that your nutrition status is good, and it will support wound healing and it will improve immune functions. Two things, wound healing and immune functions, both are important. Otherwise the outcome is bad. The patient will be prone to infections which will lead to sepsis and then the consequences of sepsis. Okay, okay, now from history, আমরা কি নেই হিস্ট্রিতে নর্মালি হিস্ট্রি কি common sense. Are we able to eat? Is the appetite good? Is there a loss of appetite? Commonly যেটা আমরা জিজ্ঞেস করি, loss of appetite, are you vomiting? Okay, তাই না? যদি loss of appetite হয় তাহলে পেশেন্ট অ্যাডিকুয়েটলি খাবেই না। হ্যাঁ, যদি ভমিট করে তাহলে যা খাচ্ছে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সার্জিক্যাল ডিজিজে তো হয় তো ভমিটিং এরকম হতে পারে তো। হ্যাঁ, আর ইউ এবল টু সোয়ালো, যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেই সিএসএফএগাস অর ইভেন অ্যাকালেশিয়া অলসো, দে উইল হ্যাভ সাম অবস্ট্রাকশনস, দে ক্যান পিউক। ওকে, অর পেশেন্ট যদি স্ট্রোক হয় তাহলে তো অনেক পেশেন্ট আছে যারা তখন গিলতে পারে না ঠিকঠাক করে। যদি কোনো ডাইজেশন প্রবলেম থাকে, সাপোজ কারো একটা ক্রনিক প্যানক্রিয়াস আছে, তাদের অ্যাবজর্পশন প্রবলেম হতে পারে, তারা এনজাইমস অ্যাডিকুয়েটলি না আসতে পারে, ঠিক আছে। অর কিছু ক্রনিক ডিজিজ থাকতে পারে বা সেপসিস থাকতে পারে বা বার্নস, মাল্টিপল সার্জারি, দিস আর অল ইনক্রিজ ইউর মেটাবলিক অর নিউট্রিশনাল ডিমান্ড। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দোজ পেশেন্টস, যে এই পেশেন্টরা নিউট্রিশনালি
they are unable to, either intake is not good, or the absorption is not good, or the supply is not good. So you have to identify from history. Okay. Examination আমরা কি করি, যে ওয়েট লস কিরকম আছে। খুব সিম্পল, আমরা কিভাবে ওয়েট লস অ্যাসেস করি। এবার দেখো, এডুকেটেড পেশেন্টস they can tell you যে আমার ওয়েট আগে এত ছিল, আজকে এত আছে। But for in India, majority of your patients which come to OPD, probably they have visited first time. They have never taken their weight. They have not done any investigations. How do you assess them? যে জামা কাপড় যেটা পড়তে আগে থেকে কি রোগা হয়, প্রথমত হচ্ছে যে ভিজুয়াল ইমপ্রেশন, বাড়ির লোক দেখতে পায় অনেক রোগা হয়ে গেছে, বা পেশেন্ট বলছে আমি অনেক রোগা হয়ে গেছি, জামা কাপড় ঢিলে হয়ে গেছে, স্লিপার ঢিলে হয়ে গেছে, তাই না? নর্মালি কি হয়, স্লিপার টাইট থাকে, যদি পা ফুলে যায় দেখবে অনেক সময় স্লিপার ঢোকাতে অসুবিধা হয়, বা যদি ওখানে ওয়েস্টিং থাকে তাহলে স্লিপারটাও ঢিলে হয়ে গেছে। সো দ্যাটস দ্য ইনডাইরেক্ট ওয়ে। অ্যাকচুয়ালি তো তোমাকে ওয়েট মেজারই করতে হবে, বা BMI দেখতে হবে, বাট সবাই আমাদের এখানে করে না। সো দিস আর দ্য ইনডাইরেক্ট ওয়ে অফ অ্যাসেসিং। 10% ওয়েট লস হচ্ছে মাইল্ড, যদি 30% লস হয় that really is a severe, it's an alarming situation. Okay, আর obvious which is malnutrition কি, remember that picture, lean thin appearance, lean thin wasted appearance, একটা peripheral edema, পায়ে edema থাকতে পারে, sunken eyes, চোখটা মনে হবে গর্তে ঢুকে গেছে, malar prominence, এখানে গর্তে ঢুকে গেছে, এগুলো চিক, ওই দিকের পেশেন্টটা ভাবো চিক কিরকম, আর এই পেশেন্টটা চিক কিরকম। ইজি শেডিং অফ বডি হেয়ার্স, ভয়েস উইকনেস, তারা কথাও তো বেশি ভালো করে বলতে পারবে না, বিকজ কথা বলতেও তো আমাদের জেনারেট করতে হয় না। সো ভয়েস, পুয়ার ভয়েস, এনলার্জমেন্ট অফ স্যালিভারি গ্ল্যান্ডস, দিস অল অবভিয়াস ফিচার্স যেগুলো দেখে আমার মনে হতে পারে আর কি। আর অ্যাসেস করলে আমাদের কি করতে হবে, মিডিয়াম সার্কামফারেন্স ফর দ্য মাসেল মাস, triceps skin fold thickness for fat store, and we assess BMI. Okay, normal is 20 to 25, weight in kg by height in meter square. Okay, labs কোনো specific সেরকম টেস্ট নেই, but usually there will be low serum proteins. Okay, albumin will be low, but albumin নানা কারণে albumin কম হতে পারে, nutrition is one of them. Okay, so very specific যে এটা থাকলেই আমি বলবো নিউট্রিশন কম সেরকম না, বাট স্টিল উই লুক অ্যাট অ্যালবুমিন। ওকে, দ্য সিরাম প্রোটিনস অ্যান্ড অ্যালবুমিনস। সো কতটা এনার্জি রিকোয়ারমেন্ট আমার লাগবে, ইট উইল ডিপেন্ড অন পেশেন্টের এজ, সেক্স, ডিগ্রি অফ প্রি এক্সিস্টিং নিউট্রিশনাল স্ট্যাটাস, সার্জিক্যাল স্ট্রেস কতটা, অ্যান্ড পোস্ট অপ কমপ্লিকেশনস কতটা হলো, সব কিছু উইল ডিটারমিন ইউর নিউট্রিশনাল নিডস। এনার্জি কোত্থেকে আসবে, কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন, তিনটেই তো আমার লাগবে, তাই না? সেপসিসে কি হবে, যেরকম বললাম, ইনক্রিজ প্রোটিন ব্রেকডাউন অ্যান্ড বডি ইউটিলাইজেস লিপিড মোর ইজিলি দ্যান গ্লুকোজ। দ্যাটস ওয়াই সেপসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ hyperglycemia. It's called septic diabetes. Always peripheral resistance, diabetes, hyperglycemia. Okay, always remember. Now আমাদের টিপিক্যালি সার্জিক্যাল পেশেন্টের নিড হচ্ছে 1800 থেকে 2500 ক্যালোরি। এটা ডিপেন্ড করবে কার 1800 কার 2500, এগেন বডি ওয়েট কতটা, BMI কতটা, প্রি অপারেটিভ স্ট্যাটাস কীরকম, পোস্ট অপ কী হচ্ছে, তার উপর দাঁড়িয়ে আমার এই পুরো, দ্যাটস ওয়াই ইটস আ রেঞ্জ। ওকে, ইন সিরিয়াসলি ইল পেশেন্টস অ্যাভারেজ ডেলি রিকোয়ারমেন্ট 30 কিলো ক্যালোরি, 30টাকে একটা মানে ইয়েতে ধরে নাও, 30 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, ঠিক আছে? ডেইলি নাইট্রোজেন রিকোয়ারমেন্ট হলে 0.2 গ্রাম পার কেজি, যেখানে 6.25 গ্রাম প্রোটিন থেকে আমাদের 1 গ্রাম নাইট্রোজেন আসে, তাই তো? সো সেপসিসে কি হবে, নাইট্রোজেন রিকোয়ারমেন্ট উইল ইনক্রিজ। নাও এনার্জি সোর্স আমরা চেষ্টা করি 50% দিতে ফ্রম কার্বোহাইড্রেট, 35% দিতে চেষ্টা করি ফ্রম ফ্যাট, অ্যান্ড 15% ফ্রম প্রোটিন। 1 গ্রাম কার্বোহাইড্রেট আর প্রোটিন কতটা কিলো ক্যালোরি দেয়? 4 কিলো ক্যালোরি, whereas fat gives 9 কিলো ক্যালোরি। এগুলো তো বায়োকেমিস্ট্রিতে পড়েছে এগুলো, তাই না? ওকে, সো আমরা যে এটা দিচ্ছি, নিউট্রিশন সাপ্লিমেন্ট দিচ্ছি, আমাকে তো দিতে হবে ইন কম্বিনেশন উইথ ফ্লুইড, ইলেকট্রোলাইটস, এভরিথিং, ট্রেস এলিমেন্টস, সব কিছুর সঙ্গে মিলিয়ে মিশিয়ে, তাই না? ভিটামিনস আমরা যে খাই, নর্মালি যে খাই, আমরা জল খাই, খাবার খাই, সো তাতে আমাদের ফ্লুইড আসে, তাতে আমাদের কার্বোহাইড্রেট আসে, ফ্যাট আসে, প্রোটিন আসে, ভিটামিনও চলে আসে, ফুড থেকেই চলে আসে, ট্রেস এলিমেন্ট, এভরিথিং ফুড থেকে। বাট দ্য মোমেন্ট
পার্টিকুলারলি পেটের অপারেশন হলো, জিআইএস সার্জারি অপারেশন হলো, হ্যাঁ, তখন তো উই আর নট ইউজিং ওরাল রুট, তো আমরা ইউজ করতে পারি না অনেকদিন। তাহলে আমাকে যদি সাপ্লিমেন্ট করতে হয়, আমাকে আই হ্যাভ টু টেক কেয়ার অফ এভরিথিং। নিশ্চয়ই আমাকে নিউট্রিশন সাপ্লিমেন্ট করতে হয়, ঠিক আছে। ফ্লুইড আমাদের কতটা লাগে, ফ্লুইডের একটা আলাদা ক্লাস আছে, আই উইল টেক, হ্যাঁ, 30 to 35 ml পার কেজি পার ডে, ঠিক আছে। মেজর ইলেকট্রোলাইট যেগুলো লাগে, ধরো সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো রাফলি 1 ml পার কেজি পার ডে। তার মানে যদি একটা 50 কেজির লোক হয়, তার পটাশিয়াম রিপ্লেসমেন্ট কত হবে? 50 ml, 50 MEQ, হ্যাঁ, ঠিক আছে। এবার যদি সে বমি করতে থাকে, সেক্ষেত্রে তো আমার একটু বেশি লাগতে পারে, বিকজ বমির সাথে ইউ লুজ সাম মোর পটাশিয়াম, সেক্ষেত্রে আমাকে একটু বেশি লাগতে পারে। বাট বেস লাইন যদি না খায়, তাহলে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড 1, সোডিয়ামটা অনেক সময় 1 to 2 তে লাগতে পারে, বাট পটাশিয়াম ডেফিনেটলি 1। ওকে। আর জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলো মেইন ট্রেস এলিমেন্টস যেগুলো আমরা অনেক সময় সাপ্লিমেন্ট করি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সার্জিক্যাল নিউট্রিশনে এটা প্রি অপারেটিভ আমাকে দেখতে হবে। আমি তো যখনই আমাকে ওপিডিতে পেশেন্ট আসছে, আমাকে দেখতে হবে এই পেশেন্টটা ওয়েদার হি ইজ অ্যাডিকুয়েটলি নিউট্রিশনালি হি ইজ অপটিমাইজড অর নট টু উইথস্ট্যান্ড দ্য সার্জারি। যদি না হয়, আমাকে তার অ্যাটলিস্ট 10 দিন আগে থেকে, মানে 1 week to 10 days আগে থেকে আমাকে নিউট্রিশন সাপ্লিমেন্ট করতে হবে। সো আমাদের বলতে হবে ডায়েট হাই ইন প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেটস। আমরা দেখবি খুব কমনলি বলি ইট 4 eggs, 4 egg white, বিকজ এগ ইজ আ রেফারেন্স প্রোটিন, ঠিক আছে। এবার কিছু পেশেন্ট আছে যারা বলে, স্যার আমরা তো ভেজ, আমি তো ডিম খাই না, সো তখন তোমাকে অন্য সাপ্লিমেন্ট করতে হবে আর কি। সো দের ইজ নো সিঙ্গেল সলিউশন ফর অল, ওকে। বাট আদারওয়াইজ নর্মালি আমরা যেটা খুব কমনলি বলি সেটা হচ্ছে টেক এগ অ্যালবুমিন, এগ হোয়াইটস, ওকে। এইম হচ্ছে 1.2 to 2 গ্রাম অফ প্রোটিন পার কেজি পার ডে দেওয়ার জন্য, অ্যান্ড প্রোটিন কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ। এগ ইজ আ রেফারেন্স প্রোটিন, ডালেও প্রোটিন থাকে, বাট ডালের প্রোটিন ইজ অ্যান প্লান্ট প্রোটিন ইজ অ্যান ইনফিরিয়র quality, isn't it? And they should also consume some carbohydrate. That's why we give pre-operative carbohydrate loading, huh? Operation আগে আমরা কার্বোহাইড্রেট লোড করি, it will increase ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ইয়ে করবে আর কি, ঠিক আছে। 2 ঘন্টা আগে অবধি আমরা জল দিতে পারি অপারেশনের আগে, ঠিক আছে। জাস্ট 2 hours ইজ এনাফ। সলিড আমরা বলি 6 ঘন্টা আগে বন্ধ করতে, বাট ক্লিয়ার লিকুইডস মানে জল, হ্যাঁ, that can be taken up to 2 hours before surgery. It will reduce the risk of post-op complications. These are all part of ERAS, enhanced recovery after surgery. It will reduce the risk of post-op complications. But if you don't pay attention to the nutrition, it will make the stress of the surgery much worse. Now, what is the hierarchy of feeding? Patient ko to khete hobe. Best route is always enteral, oral route. But some patient won't be able to take orally. যতক্ষণ আমরা পেশেন্ট ওরালি দিতে পারছি, আমরা ততক্ষণে, সাপোজ one patient who is not eating sufficient calories because of the reasons I already mentioned, তাদের ওরাল সাপ্লিমেন্ট করো, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে unable to take food adequately orally or dysfunctional swallow, যে কোনো কারণেই হোক, সোয়ালো ঠিক মতো নেই, তার স্ট্রোক হয়েছে বা তার কোনো প্রবলেম আছে, খেতে পারছে না, কোনো অবস্ট্রাকশন আছে, সিএসএফএস আছে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু পুট অ্যান এনজি টিউব, ঠিক আছে। আমি এখানে একটা ছবি এঁকি, তাহলে সুবিধা হয় বুঝতে। এই পেনগুলো নেই গো, চকে আছে। এটা ইসোফেগাস, এটা স্টমাক, এটা তো ডিউড্রাম, D1, D2, D3, D4, এটা কি জেজুলাম, তাই না? এটা ডিজেফ্লেকশন, তাই না? এই জায়গাটা ডিজেফ্লেকশন, এখান থেকে জেজুলাম চালু হয়। তাহলে ইন্ট্রা রুট ইজ দ্য বেস্ট রুট। যতক্ষণ মুখে খেতে পারছে আমরা মুখে দেবো, মুখে খেতে না পারলে কি হয়, আমরা কি করি, আমরা এখান থেকে একটা এনজি টিউব পাঠিয়ে দিই, তাই না? রাইলস টিউব দেখেছ?
যার এখানে 3টে হোল থাকে এরকম, পাইপ দিয়ে দিলে এটা স্টমাকে এসে পড়বে, ঠিক আছে তো? সো কারো ধরো ইসোফেগাসের টিউমার আছে, এরকম টিউমার আছে, অবস্ট্রাকশনের জন্য ঠিকমতো খেতে পারছে না। সো আমরা চেষ্টা করি যদি রাইস টিউব পরিয়ে দিই তাহলে রাইস টিউব দিয়ে আমরা যেটা মুখে খেতে পারছে না সেটা আমরা ওইভাবে দিয়ে দেবো। বা ধরো কারো স্ট্রোক হয়েছে, সোয়ালোই করতে পারছে না, খেলেই পড়ে যাচ্ছে, তাদের আমরা এইভাবে দেবো। এবার ধরো কোনো কারণে আমরা এখান দিয়ে রাইস টিউব পাঠাতেই পারছি না, এই অবধি আসছে না, বা এখানে একটা কমপ্লিট ব্লক আছে, সেখানে তো আমরা রাইস টিউব পাঠাতে পারবো না। তখন আমরা কি করি, কিন্তু বাকিটা ঠিক আছে, স্টমাক অ্যান্ড ডাউন ঠিক আছে, তখন আমরা চেষ্টা করি এখান থেকে একটা টিউব ঢুকিয়ে দিতে। হ্যাঁ, এটাকে কি বলে? এটা কি? এটা গ্যাস্ট্রোস্টমি টিউব, পারকিউটেনিয়াস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টমি। হ্যাঁ, এন্ডোস্কোপি করে ফিডিং টিউব আমরা ওখান দিয়ে ঢুকিয়ে দিই, স্টমাক দিয়ে ঢুকিয়ে দিই। দেখো, ওটাকে বলে গ্যাস্ট্রোস্টমি ফিডিং, ঠিক আছে? আচ্ছা, এবারে কিছু পেশেন্ট আছে যেখানে এই রুটটাও ইউজ করা যাবে না, এই রুটটাও ইউজ করা যাচ্ছে না। হ্যাঁ, ধরো পেশেন্টের টোটাল গ্যাস্ট্রেক্টমি হয়ে গেছে, হ্যাঁ, বা টোটাল ইসোফেজিয়াল গ্যাস্ট্রেক্টমি হয়ে যাচ্ছে, তখন আমাদের যদি ফিডিং দিতে হয় তখন কীভাবে দিতে হবে? তখন আমরা সার্জিক্যালি আমরা এইখানে একটা ফিডিং পাইপ ঢুকিয়ে দিই। এটা তো জেজুনাম, তাহলে এর কি নাম হবে? ফিডিং জেজুনোস্টমি, ঠিক আছে? সো পেশেন্টের কি কন্ডিশন তার উপর আমাদের নির্ভর করবে যে আমরা কিভাবে খেতে দেবো আর কি। এবার কোনোভাবেই আমি ইন্টারলুডটাকে ইউজ করতে পারছি না, পেশেন্ট আইলিয়াসে আছে, পেশেন্ট সেপসিসে আছে, আইলিয়াসে আছে, দ্য হোল জিআই সিস্টেম ইজ নট ওয়ার্কিং, কোনোভাবেই আমি জিআই সিস্টেম ইউজ করতে পারছি না, তখন আমরা সাপ্লিমেন্ট করবো কি করে? ইন্টারভেনাস দিলে কিভাবে হবে তাহলে? উই কল ইট প্যারেন্টাল নিউট্রিশন, মেবি পিপিএন, পার্শিয়াল প্যারেন্টাল নিউট্রিশন, যেটা পেরিফেরাল লাইন দিয়ে দেওয়া যেতে পারে, অর ইট ক্যান বি এ টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। টিপিএন দিলে ইউজুয়ালি আমরা যে প্রেফার করি সেন্ট্রাল লাইন দিয়ে দিতে, সেন্ট্রাল লাইনে দিতে। সেন্ট্রাল লাইন মানে হচ্ছে না ক্যারোটিন না, ভেনে দিতে হবে না, ভেন। আর্টারিতে ইউ ক্যানট গিভ এনিথিং বিকজ আর্টারি তো কন্টেনার স্পট করছে, আর্টারি ওন্ট অ্যালাউ এনিথিং। হ্যাঁ, ইট হ্যাজ টু বি ইন দ্য ভেনাস সিস্টেম, সো আইদার ইন্টারজুগুলার অর সাবক্লেভিয়ান ভেন, ঠিক আছে? সো দিস কল টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। এখন যদিও বেশ কিছু পেরিফেরালি দেওয়া পসিবল, কিছু কোম্পানি বার করেছে যেটা পেরিফেরি দিয়েও দেওয়া যায়, বাট পেরিফেরিতে কি হয়, আমরা তো শুধু টিপিএন দিচ্ছি না, তার সঙ্গে পটাশিয়াম দিতে হবে, অনেক কিছু দিতে হবে, মানে ফ্লুইড দিয়ে সব দিয়ে করতে হবে। পেরিফেরাল লাইন খুব চট করে নষ্ট হয়ে যায়, সেন্ট্রাল লাইন দে স্টে ওয়েল, বাট সেন্ট্রাল লাইন হ্যান্ডলিং ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ মিসহ্যান্ডলিং হলে সেপসিস হওয়ার চান্স থাকে বেশি আর কি, অ্যান্ড ইটস মাচ মোর ইনভেসিভ। চ্যানেল করা তো যে কোনো সময় হয়ে যাবে, এখানে করতে গেলে আইডিয়ালি আল্ট্রাসাউন্ড গাইডেন্সে প্রপার পাংচার করে তারপরে করতে হয় আর কি, ঠিক আছে? সো then we go for a parenteral nutrition, but always remember, whenever possible, try to use the internal route. So intral যদি একান্তই না হয় then we will go to parenteral because each have its own complications. ওটা আমি পরের ক্লাসে পড়াবো, ঠিক আছে, যে কি কি কমপ্লিকেশনস হতে পারে। এন্ট্রালি কি হবে? ওরালি না হলে এনজি না হলে গ্যাস্ট্রোস্টমি, পারকিউটেনিয়াস গ্যাস্ট্রোস্টমি, পেগ, সেটাও না হলে জেজুনোস্টমি। কোনো কারণে আইলিয়াস হয়ে যদি আমি পুরোটাই ইউজ না করতে পারি, উইল গো ফর প্যারালাইসিস। সো দিস ইজ দ্য হায়ারার্কি, স্টেপ ল্যাডার অ্যাপ্রোচ, ঠিক আছে? সো আজকে এই অবধি থাক, নেক্সট ক্লাসে আমি পড়াবো হচ্ছে কমপ্লিকেশনস। হ্যাঁ, কীভাবে আমরা সাপ্লিমেন্ট করি, কী সাপ্লিমেন্ট করি, আর তার কমপ্লিকেশনস কি, এন্ট্রালে কি কমপ্লিকেশনস, কোন প্রসেসে কি কমপ্লিকেশনস, প্যারেন্টালে কি কমপ্লিকেশনস, বিকজ ইউ হ্যাভ টু মনিটর। যখন তুমি প্যারেন্টাল নিউট্রিশন দেবে ইউ হ্যাভ টু মনিটর, হ্যাঁ, বিকজ দিস ইজ নট এ নর্মাল থিং। পেশেন্ট খাচ্ছে না বলে আমাদের সাপ্লিমেন্ট করতে হচ্ছে, বাট ওগুলো নিজেদের সাইড এফেক্ট আছে, সেন্ট্রাল লাইন ক্যাথেটার রিলেটেড কমপ্লিকেশনস আছে, টিপিএন নিজের তাদের প্রবলেম আছে, দে আর কল কোলিস্ট্যাটিক। সো ওদের বিলিরুবিন বাড়তে পারে, ওটিপিটি বাড়তে পারে,